প্রেসিডেন্ট অনেকগুলি এক্সিকিউটিভ অর্ডার দিবেন, কিন্তু এগুলি কিন্তু কোর্টে এবং সিনেট এবং কংগ্রেসে এগুলি নিয়ে কিন্তু ডিবেট হবে, বিভিন্ন কমিটিতে আলোচনা হবে, কিন্তু সবগুলি এক্সিকিউটিভ অর্ডার চাইলেই যে আসলে সাথে সাথে কার্যকর হবে এমনটা ভাবা আসলে খুবই মুশকিল। ডেমোক্রেটরা কি কোনোভাবেই ট্রাম্পের ক্ষেত্রে একনায়কতন্ত্রের কোনো আশঙ্কার মধ্যে আছে? মাস ডিপোর্টেশন নিয়ে কিন্তু আসলে মেয়র এরিক অ্যাডামসেরও একটা বড় ভূমিকা থাকার কথা, কিংবা সাধারণ মানুষ কিন্তু আসলে তার দিকেও অনেকটা চেয়েছিল, কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনের একদম যখন থেকে নির্বাচন হলো, যখন থেকে পরিস্থিতি পাল্টাতে শুরু করলো, ডেমোক্রেট মেয়র কিন্তু আসলে রিপাবলিকানের সুরে কথা বললো। নিউ ইয়র্ককে আমরা ডেমোক্রেট অধ্যুষিত স্টেট হিসেবেই জানি। ডেমোক্রেট অধ্যুষিত এই স্টেট আসলে ট্রাম্প প্রশাসনের সময়ে কেমন থাকবে বলে আপনি প্রত্যাশা করছেন? ট্রাম্পের নীতিতে আসলে ডেমোক্রেটদের সামনের দিকের ভূমিকাগুলো কি ধরনের হবে? আসলেই পার্টির দুইটা পার্টির দুই ধরনের আপনার আদর্শ তো, কিন্তু আলটিমেটলি আমার মনে হয় যেটা দেশের স্বার্থে ভালো, এটা আসলে দুই দলেই কিছু কিছু ব্যাপারে সম্মত হবে, কিন্তু তারপরও পলিটিক্যাল খাতিরে আপনার অনেক কিছু ওরা বিরোধিতা করে। কিন্তু আমার মনে হয়, এবং যেহেতু রিপাবলিকানদের হোয়াইট হাউস, সিনেট এবং কংগ্রেস, এখানে ডেমোক্রেটরা আসলে তেমন ভাবে সুবিধা করতে পারবে বলে আমার মনে হয় না, কিন্তু আপনার কিছু কিছু ব্যাপারে একমত হয়ে, যেটা মানে এক্সট্রিম পর্যায়ে যেন না গিয়ে একটা মিডল কোনো একটা জায়গায় আসা সম্ভব হয়, আমার মনে হয় ডেমোক্রেটরা সেটাই চেষ্টা করবে। জি, ট্রাম্প কিন্তু আসলে একদম নির্বাচনী প্রচারণা শুরুর দিক থেকে যুদ্ধ বন্ধের কথা বলে আসছিল, এবং আপনি জানেন যে ডেমোক্রেটের ওপর কিন্তু সাধারণ মানুষের একটা ক্ষোভ আছে, এবং আমরা দেখেছি যে বিপুল সংখ্যক সুইং স্টেটগুলোতে বিপুল সংখ্যক মুসলিম ভোট হচ্ছে ডেমোক্রেটরা হারিয়েছে। এই যুদ্ধ 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 করে এত কিছু হয়ে গেল, সেই যুদ্ধ আসলে বাইডেন প্রশাসনের সময় বন্ধ করা যেটা সম্ভব হয়নি, ট্রাম্পের সময়ে এসে বলা হচ্ছে যে ট্রাম্প ক্ষমতা নেওয়ার কারণে, কিংবা ট্রাম্প ক্ষমতা নিবে এইটার একটা বড় ধরনের রাজনৈতিক প্রভাবের কারণে এই যুদ্ধটা বন্ধ হয়েছে। এটাকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে যেটা বললাম যে প্রত্যেকটা যুদ্ধের সাথে পলিটিক্স কোনো না কোনো ভাবে ইনভলভ থাকে। ঠিক আপনার ফিলিস্তিন এবং আপনার যে ইসরায়েলের যুদ্ধ, আপনি দেখে থাকবেন যে অনেকভাবে বিশ্ব নেতারা প্লাস বাইডেনও কিন্তু বলেছিলেন যে সিজফায়ারের ব্যাপারে অনেকবার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো না কোনো ভাবে নেতানিয়াহু কিন্তু এটাতে এগ্রি করেননি। কিন্তু আমরা দেখতে পেলাম যে আপনার ট্রাম্প ইলেক্ট হওয়ার পরে কিন্তু সিচুয়েশন একটু চেঞ্জের দিকে আসছে। যদিও আপনার সিজফায়ারটা কিন্তু বাইডেন প্রেসিডেন্ট থাকা অবস্থায় এক্সিকিউট হয়েছে, কারণ ডোনাল্ড ট্রাম্প কিন্তু আজকে থেকে কিন্তু প্রেসিডেন্ট, কিন্তু এটা কিন্তু এক্সিকিউটিভ শুরু হয়েছে কিন্তু গতকালকে থেকে। সো এটা যে শুধু যে ট্রাম্পের কারণে হয়েছে সেটা বলবো না, আমি বলবো যে এটা একটা সামগ্রিক সবার চেষ্টার কারণে হয়েছে। অবশ্যই ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে এটার একটা ভিন্ন মাত্রা আমরা দেখতে পেয়েছি। জি, ট্রাম্পের নির্বাচনী যে ম্যান্ডেটগুলো ছিল সেগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকাংশেই আসলে তিনি যে প্রতিশ্রুতিগুলো যেভাবে দিয়েছিলেন সেই ক্ষেত্রেই আসলে বেশ তৎপরতা রয়েছে। আপনার কাছে কি মনে হয় তিনি আসলে নির্বাচনী প্রতিশ্রুতি কতটা পূরণ করতে সফল হবেন? আসলে যেটা বললাম, যেহেতু তার রিপাবলিকান আন্ডারে সিনেট এবং কংগ্রেস মানে আছে, তাহলে অনেক ব্যাপারেই তিনি সুবিধা পাবেন। কিন্তু যেটা বললাম যে এখানে আসলে কোনো কিছুই এককভাবে পার্টি লাইনে হয় না, ওরা দেখে প্রত্যেকটা নির্বাচনী স্টেট এবং এরিয়াগুলির উপরে যে কংগ্রেস সিনেট আছে, ওরা আসলে তাদের রায়টুকু প্রদান করে যখন ওরা বিভিন্ন বিলে ভোট দেয়। এখন আমাদের দেখার বিষয় যে আসলে বিলগুলি কিভাবে উত্থাপিত হয়। আর আমরা হয়তো অনেকে জেনে থাকবো যে প্রেসিডেন্ট অনেকগুলি এক্সিকিউটিভ অর্ডার দিবেন, কিন্তু এগুলি কিন্তু কোর্টে এবং সিনেট এবং কংগ্রেসে এগুলি নিয়ে কিন্তু ডিবেট হবে, বিভিন্ন কমিটিতে আলোচনা হবে, কিন্তু সবগুলি এক্সিকিউটিভ অর্ডার চাইলেই যে আসলে সাথে সাথে কার্যকর হবে এমনটা ভাবা আসলে খুবই মুশকিল। এখন আমাদের দেখার বিষয় যে আসলে এক্সিকিউটিভ অর্ডারগুলিতে কি থাকে। এটা তো শুধু ওই যে নামেই হবে না যে ইমিগ্রেন্ট ব্যান করে দিব, কিন্তু এটার ভিতরে কি কি থাকবে সেটা আমাদের আসলে দেখার বিষয়। জি, সিনেট এবং কংগ্রেস হচ্ছে রিপাবলিকানদের অধীনে, যেটা আপনারা বারবার বলছিলেন। ডেমোক্রেটরা কি কোনোভাবেই ট্রাম্পের ক্ষেত্রে একনায়কতন্ত্রের কোনো আশঙ্কার মধ্যে আছে? আসলে আমেরিকান কনস্টিটিউশন এবং এখানকার কোডগুলি এমন ভাবে ডিজাইন করা, ডোনাল্ড ট্রাম্প চাইলেও যে আপনার এককভাবে কোনো কিছু করতে পারবেন বলে আমাদের মনে হয় না। কারণ আপনারা হয়তো দেখেছেন সে যখন 2016 সালে
ক্ষমতা গ্রহণ করেছিল, আসার পর পরে কিন্তু একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে 60টি মুসলিম দেশকে ব্যান করার যে পরিকল্পনা করেছিল, বিভিন্ন কোর্টে কিন্তু এটা রিজেক্টেড হয়েছে। সো আমরা হয়তো এবার অনেকগুলো আরো ল অ্যান্ড অর্ডার, যেটা বললাম যে ইন্ডিপেন্ডেন্ট ল অ্যান্ড অর্ডার, যদিও এদেরকে বিভিন্ন রাজনৈতিক দল অ্যাপয়েন্ট করে, কিন্তু দিন শেষে এরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমেরিকার পক্ষে, মানুষের পক্ষে তাদের রায়গুলি প্রদান করে। জি, আমরা কিন্তু একটু নির্বাচনের আগ পর্যন্ত দেখছিলাম যে ডেমোক্রেট কিন্তু রিপাবলিকের থেকে অনেক জায়গায় এগিয়ে আছে, বিভিন্ন গণমাধ্যমগুলোর জরিপে দেখছিলাম যে এগিয়ে আছে, অথবা কোথাও খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, কিংবা রিপাবলিক এগিয়ে থাকলেও সেটার হচ্ছে ব্যবধানটা খুব কম। কিন্তু সেই জায়গায় এসে এতটা বড় ব্যবধানের যে হার, এই হারের পেছনে আসলে কি কারণ বলে আপনি মনে করছেন? আসলে আমি মনে করব যে প্রেসিডেন্ট বাইডেনের অনেক আগেই নির্বাচন থেকে সরে গিয়ে প্রাইমারি দেওয়া উচিত ছিল। প্রাইমারি দিলে কামালা হ্যারিস থেকে বেটার প্রার্থী ডেমোক্রেটরা চুজ করতে পারতো, এটা একটি দিক। কারণ যেহেতু কামালা হ্যারিস বাইডেন প্রশাসনের সেকেন্ড ইনচার্জ, ভাইস প্রেসিডেন্ট, বাইডেন প্রশাসনের যত কিছু হোক না কেন এটার ব্লেমটা কামালার উপরে যাবে। আর কামালা হ্যারিস এজ এ ভাইস প্রেসিডেন্ট হিসাবে অন্যান্য ভাইস প্রেসিডেন্টের তুলনায় তেমন কিন্তু তিনি জনপ্রিয় ছিলেন না। বিশেষ করে ওনার আন্ডারে কিন্তু সাউদার্ন বর্ডারটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব ছিল। আমি বলবো যে উনি খুব বাজেভাবে ফেল করেছেন, শুধু উনি না, পুরো ডেমোক্রেটিক গভর্নমেন্ট এটা বাজেভাবে ফেল করেছে। সো এটার ইফেক্টটা তো অবশ্যই আছে। আর তাছাড়া আপনি জানেন যে দুইটা যুদ্ধ, ইউক্রেন এবং আপনার ফিলিস্তিন ইসরায়েলের ব্যাপারটা, বিশেষ করে একটি সম্প্রদায়ের মানুষ এটাকে খুব কি বলবো যে খুব তাদের অনুভূতিতে খুব লেগেছে যে আমরা সারা বছর ডেমোক্রেটদেরকে ভোট দেই, কিন্তু এই যুদ্ধ এতগুলি মানুষ গণহত্যা হচ্ছে, কিন্তু সেই ব্যাপারে বাইডেন প্রশাসন তেমন কোনো উদ্যোগ নিচ্ছে না। আর তাছাড়া আপনার যেহেতু প্যান্ডেমিকের পর পরে বাইডেন সরকার ক্ষমতা এসেছে, এখানে যুদ্ধের কারণে প্লাস হলো যে প্যান্ডেমিকের কারণে সাপ্লাই চেনের যে একটা অসুবিধা, খাদ্যদ্রব্য, তারপরে আপনার এখানে তেল, গ্যাস, মানে নানান ধরনের একটা জটিলতার মধ্যে পড়েছিল। কিন্তু সবচেয়ে একটা জিনিস আমার কাছে লক্ষণীয় লাগছে যে আপনার এখানে রিসেশন হওয়ার যে একটা সম্ভাবনা ছিল, সেখান থেকে কিন্তু বাইডেন প্রশাসন এটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে সমর্থ হয়েছে। এবং আমরা দেখব যে আপনার বাইডেন প্রশাসনের যে অনেকগুলি ভালো উদ্যোগের সুবিধা কিন্তু ট্রাম্প প্রশাসন নিবে, এবং আমি বলবো যে ট্রাম্পের সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। জি, সেই ক্ষেত্রে আসলে ট্রাম্প কিন্তু আজকে তার বক্তব্যে আরো একটা বিষয় উল্লেখ করেছে, যেটি সাধারণ মানুষের প্রতিদিনের অভিযোগ ছিল। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে এবং জীবিকা নির্বাহ আসলে খুব কঠিন হয়ে পড়ছে। ট্রাম্প বলছে তিনি নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলোর দাম নিয়ন্ত্রণে আনবেন, যেটি বাইডেন প্রশাসন করতে পারেননি বলে আসলে এক অংশের হচ্ছে অভিযোগ। সেই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? আপনার কাছে কি মনে হয় যে বাইডেন প্রশাসন কেন মানে হচ্ছে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে পারলেন না? অপরপক্ষে ট্রাম্প প্রশাসন আসলে কতটুকু সফল হবেন? যেটা বললাম, আসলে ইকোনমি যখন খারাপের দিকে যায় এটা কিন্তু খুব দ্রুত যায়, কিন্তু এটাকে ভালোর দিকে আনতে গেলে অনেকগুলি পরিকল্পনার প্রয়োজন। তো ঠিক সেটাই হচ্ছে যে অনেক ব্যাপারে যেটা বললাম যে বাইডেন প্রশাসন ব্যর্থ ছিল। এখন অনেকগুলি পদক্ষেপের কারণে আপনারা দেখতে পারবেন যে রিসেশনের দিকে যায়নি। সো এখন আমাদের প্রত্যাশা থাকবে যে বিগত যে জিনিসগুলি বাইডেন প্রশাসন করেছে, ট্রাম্প প্রশাসন এর সাথে আরো কিছু অ্যাড করে, বিশেষ করে খাদ্যদ্রব্য কিন্তু এখানের মানে খুব বলবো যে অনেক মানে ঊর্ধ্বগামী ছিল। সো এই জিনিসগুলি আমার মনে হয় যে ট্রাম্প প্রশাসন এগুলি করতে সমর্থ হবে। কিন্তু আসলে এখন আমাদের দেখার বিষয় কিন্তু খাদ্যদ্রব্যের পরে কিন্তু আমাদের যে আরেকটা বিশাল মানুষের চিন্তা, মানে ইমিগ্রেশন নিয়ে কি হবে, এটা নিয়ে কিন্তু আপনারা জানেন যে আমেরিকাতে অবৈধ ইমিগ্রেন্ট যেই পরিমাণে আছে, এদেরকে যদি আসলে বিতাড়িত করে তখন কিন্তু দেখবেন যে এখানে খাদ্যদ্রব্যের দাম কমানোর থেকে এটা বাড়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ আপনার সস্তা শ্রমের কারণেই কিন্তু আপনার বিভিন্ন কোম্পানিগুলি কিন্তু আপনার কম দামে খাদ্যদ্রব্য উৎপাদন করতে সমর্থ হয়। ইমিগ্রেশন নিয়ে আসলে যতটা গর্জন শুনে আসছি, আজকে কিন্তু ততটা বর্ষণ দেখিনি। আপনার কাছে কি মনে হয় যে একটা আতঙ্ক আমাদের কমিউনিটির কথাই যদি বলি, আমাদের কমিউনিটিতে ছিল, সেটিকে আসলে অনেকাংশে কমে আসলো কিনা? আমি বলবো আসলে নির্বাচনের মাঠে মানুষ ভোটের জন্য রাজনীতিবিদরা অনেক কথাই বলে, কিন্তু বাস্তবে এগুলি ইমপ্লিমেন্ট করা খুবই কষ্টসাধ্য। ঠিক ইমিগ্রেশনের ব্যাপারটা ঠিক তেমনই একটি ব্যাপার।
কারণ আপনি জানবেন যে 2016 সালে উনি প্রেসিডেন্ট ট্রাম্প আসার পরে যেভাবে বলেছিলেন সেভাবে কিন্তু করতে পারেননি। তো এবারও কিন্তু অনেকটা তেমনই হবে, কিন্তু আমি আমার ধারণা যে গতবার যেভাবে উনি ম্যাচ করেছেন সেভাবে হবে না। সেই জন্য উনি চেষ্টা করছেন যে বিভিন্ন ডেমোক্রেটিক যে স্যাংচুয়ারি সিটিগুলি আছে তাদের মেয়রদের সাথে অলরেডি কিন্তু গোপন বৈঠক কয়েকটা হয়েছে। আমরা দেখেছি 2 দিন আগে আমাদের নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডাম ওখানে গিয়েছেন, এবং ওনার এখনকার যে বক্তব্য, আমরা কিন্তু গত 3.5 বছরে এমন কোনো স্ট্যান্ড দেখি নাই, কিন্তু হঠাৎ করে ওনার এই দৌড়ঝাঁপটা কিন্তু সাধারণ মানুষ আসলে তেমন ভাবে বলবো যে অনেকে পজিটিভলি নিচ্ছেন, যারা ভাবছেন যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ভালো হবে, কিন্তু আলটিমেটলি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ক্ষেত্রে যে আসলে ইলিগাল ইমিগ্রেন্টরা দায়ী, আমি এটা 100% বিশ্বাস করি না। কারণ এখানকার লোকাল সিটি এবং স্টেটের নিয়ম কানুনের উপরেই কিন্তু সিটি এবং স্টেটের যে আইন শৃঙ্খলার ব্যাপারগুলি কিন্তু জড়িত। সো এখন আমাদের দেখার বিষয় যে উনি কি প্রতিশ্রুতি দিয়ে আসছেন, উনি কিভাবে ট্রাম্প প্রশাসনকে ইলিগালদের ব্যাপারে কি ধরনের ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবেন সেটা দেখার বিষয়। এই মাস ডিপোর্টেশন নিয়ে কিন্তু আসলে মেয়র এরিক অ্যাডামসেরও একটা বড় ভূমিকা থাকার কথা, কিংবা সাধারণ মানুষ কিন্তু আসলে তার দিকেও অনেকটা চেয়েছিল, কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনের একদম যখন থেকে নির্বাচন হলো, যখন থেকে পরিস্থিতি পাল্টাতে শুরু করলো, ডেমোক্র্যাট মেয়র কিন্তু আসলে রিপাবলিকানের সুরে কথা বললো। এটা কি শুধুমাত্রই হচ্ছে মামলা থেকে নিজের গা বাঁচাতে, নাকি আসলে ওনার পলিটিক্যাল মতাদর্শ পরিবর্তনের দিকে? আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় না পলিটিক্যাল মতাদর্শ উনি পরিবর্তন করে, কারণ উনি কিন্তু মানে বাংলায় যদি বলি সিলমারা ডেমোক্রেট, কারণ উনি এর আগে স্টেট সিনেটর ছিলেন ডেমোক্রেট থেকে, উনি ব্রুকলিন বরো প্রেসিডেন্ট ছিলেন ডেমোক্রেটিক থেকে, এবং উনি মেয়রও হয়েছেন ডেমোক্রেটিক থেকে। কিন্তু যে ব্যাপারটা হচ্ছে যে ট্রাম্প প্রশাসন চাচ্ছে যে নিউ ইয়র্ক যেহেতু একটা মানে বলবো যে ইলিগাল ইমিগ্রেন্টদের হাব, সো উনি এখানে যদি মেয়র যদি সহযোগিতা না করে, তার পক্ষে কিন্তু সেভাবে এখানে ইমিগ্রেশন যে ডিপোর্টেশনের কথাটা বলা হচ্ছে এটা করা সম্ভব না। আর যেহেতু কয়েকদিন আগে আপনার এরিক অ্যাডামসের সাথে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের একটা টানাপোড়েন শুরু হয়েছে, বিশেষ করে ওনার বিরুদ্ধে যে ব্রাইবারি মামলাটা হয়েছিল দুর্নীতি সহ, সো উনি এটাকে আসলে সহজভাবে নেননি। উনি বলার চেষ্টা করছেন যে ওনার বিরুদ্ধে এটা পলিটিক্যাল একটি মামলা, এবং উনি হয়তো অনেকে ধারণা করছে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ওনাকে গ্রিন সিগন্যাল দিয়েছে যে ওনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার একটা সম্ভাবনা আছে। তো এখন আসলে এটা একটা মিক্সড প্রতিক্রিয়া, কিন্তু আমি বলবো যে গত 3.5 বছরে মেয়র এরিক অ্যাডামস মানুষের প্রত্যাশা সেভাবে পূরণ করতে পারেননি, উনি অনেকটাই ব্যর্থ হয়েছেন। এখন উনি হয়তো শেষ সময়ে চেষ্টা করছেন যে যদি মানুষের আস্থাটুকু অর্জন করা, কিংবা মানে যেভাবে মানুষ ওনাকে ভোট দিয়েছে যদি কিছু একটা করা যায় আর কি। এখন দেখার বিষয়, কারণ নির্বাচনের কিন্তু আর বেশি সময় নেই। আপনারা হয়তো জানেন যে এখানে জুন মাসে প্রাইমারি হবে। তো এখন উনি যে আবার ইলেকশন করবেন সেটাও কিন্তু ডিক্লেয়ার করেননি। আবার ডেমোক্রেট থেকে অনেকেই কিন্তু ওনাকে চ্যালেঞ্জ দিচ্ছেন। এখন আসলে দেখার বিষয় যে, কারণ ফেব্রুয়ারি মাসের পরে বোঝা যাবে যে কারা কারা প্রার্থী হচ্ছে। জি, আপনার কাছে কি মনে হয় যে এই অভিবাসী কমিউনিটি নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলকে আসলে কতটা পাশে পাবেন? কারণ তিনি আসলে ডেমোক্রেট হলেও কিন্তু সাম্প্রতিক সময় তার বক্তব্যগুলো আমরা দেখছি যে অনেক ক্ষেত্রে তিনি অনেক ডিপ্লোম্যাটিক বক্তব্য রাখছেন। আসলে পলিটিক্স এমন একটা ব্যাপার যে আসলে চাইলে অনেক কিছু এককভাবে করা যায় না, কারণ আপনারা জানেন যে স্টেট এবং সিটি গভর্নমেন্ট গুলি চলে কিন্তু মানুষের ট্যাক্সের উপরে, এবং ফেডারেল থেকে অনেক ফান্ডিং আসে। এখন পলিটিশিয়ানরা আসলে চেয়ারে বসে অনেক কথা বলেন, কিন্তু বাস্তবে কোনো কিছু করতে গেলে আপনার একটা গিভ এন্ড টেক সিচুয়েশন, মিডল পয়েন্টে আসতে হয়। স্টেটকে এই সুবিধা দিবে, আমরা প্রশাসনকে এই সুবিধা দিব। এখন যেটা বললাম যে আসলে মাত্র তো আজকে প্রথম দিন, আরো কয়েকদিন না গেলে আসলে এটা বোঝাটা খুব মুশকিল হবে। তবে আমি বলবো যে ক্যাথি হোকাল কিন্তু তেমন কোনো জনপ্রিয় গভর্নর নয়, যদিও আমরা সবাই ডেমোক্রেট, কিন্তু আসলে তিনি অনেকগুলি ব্যাপারেই কিন্তু তেমন যে ভালো ভূমিকা রাখতে পারছেন। বিশেষ করে আপনার এই যে ক্রাইম যে বাড়ছে,
আসামিকে ধরার পরে দেখা যায় যে 1-2 ঘন্টার পরে কিন্তু বেল পেয়ে যাচ্ছে। এটা কিন্তু আসলে অনেকে আমরা মেয়রকে দোষ দেই, কিন্তু এই রুলসগুলি হয় কিন্তু স্টেট থেকে। এটার পিছনে কিন্তু ক্যাথি হোকাল সহ যারা স্টেট লেজিসলেটর আছেন ওদেরকে আসলে কিন্তু কাজ করতে হবে। তো যেটা বললাম যে আজকে তো প্রথম দিন, আরো কয়েকদিন যাওয়ার পরে আমরা বুঝতে পারবো যে আসলে কোন দিকে যাচ্ছে। আহনাফ আলম, আমরা তো শেষ পর্যায়ে এসেছি, আপনার কাছে শেষ পর্যায়ে শুনি যে নিউ ইয়র্কের আসলে অনেক রকমের সমস্যা আছে, এখানে অনেক সংস্কার প্রয়োজন, এখানে অনেক ক্ষেত্রে অনেক খাতে বাড়তি নজরদারি প্রয়োজন। নিউ ইয়র্ককে আমরা ডেমোক্রেট অধ্যুষিত স্টেট হিসেবেই জানি। ডেমোক্রেট অধ্যুষিত এই স্টেট আসলে ট্রাম্প প্রশাসনের সময়ে কেমন থাকবে বলে আপনি প্রত্যাশা করছেন? আমি বলবো আসলে এখানকার মানুষগুলি আসলে সবাই তো কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত, কিন্তু দিন শেষে এরা কিন্তু আমি বলবো যে এদের সিটিকে এবং এদের কান্ট্রিকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে, এটা যে দলই করুক না কেন। তো দিন শেষে আমি বলবো যে ওদের সিটির জন্য যেটা ভালো পলিটিশিয়ানদের সেটাই করা উচিত, কারণ দিন শেষে এরা কিন্তু মানুষের ভোটে নির্বাচিত হয়। এখন যেটা বললাম যে প্রত্যেকটা অঞ্চলের ইভেন দো সিটি এবং স্টেটের মধ্যে প্রত্যেকটা নেবারহুড কিন্তু ডিফারেন্ট। ধরেন আমরা যারা জ্যাকসনাইটে থাকি এটা কিন্তু মানে সাউথ এশিয়ান ইমিগ্রেন্ট হিস্প্যানিক কমিউনিটি। আবার আমরা যদি ম্যানহাটনের দিকে যাই কিংবা ব্রুকলিনের দিকে যাই, কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু এরিয়াগুলি আলাদা। এখন এই কোন জিনিসটা এক একটা মানে গভর্নমেন্টের অ্যাকশন কিন্তু এক একটা কমিউনিটির এগেনিস্টে যাবে, এটা যে সবার পক্ষে যাবে এমন কোনো কথা না। সে যে জিনিসটা বললাম যে আসলে এখন আমাদের দেখার বিষয় যে সিটি এবং স্টেট গভর্নমেন্ট ট্রাম্পের সাথে কিভাবে কাজ করে। কিন্তু আমার মনে হয় যে ট্রাম্প যেভাবে বলেছে যে একেবারে ম্যাস ডিপুটেশন, এটা নিউ ইয়র্কের পক্ষে এটা সম্ভব না, এটা হবে না। হ্যাঁ, যাদের অভিযোগ আছে, আমিও কিন্তু একজন বলবো যে অ্যাক্টিভ সিটিজেন হিসাবে আমারও প্রত্যাশা থাকবে যারা অপকর্ম করবে তাদের সাজা হওয়া উচিত, এবং একেবারে ম্যাস ডিপুটেশনের আগে তাকে আত্মপক্ষ সমর্থন করে তাকে আইনের যে ইয়েগুলি আছে সেগুলি তার মানবাধিকার যেন লঙ্ঘিত না হয়, সেই জিনিসগুলি আমাদের দেখতে হবে। জি, আহনাফ আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।